নমস্কার বন্ধুরা। গেট ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট 18 নম্বর প্র্যাকটিস সেটে সবাইকে স্বাগত। যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে অলরেডি আমরা 17টা ভিডিও এই টপিকের উপর আপলোড করে ফেলেছি। 17টা, এটা 18 নম্বর ভিডিও। প্রায় আমরা 200-র কাছাকাছি কোশ্চেন প্র্যাকটিস করে ফেলেছি। 200টা কোশ্চেন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া, বিভিন্ন রকমভাবে বানানো, আগের বছরের প্রশ্ন, শর্ট ট্রিক্স এবং অ্যাকচুয়াল পরীক্ষায় যে ধরনের এক্সামে থাকে কোশ্চেন, সেই ধরনের কোশ্চেন নিয়ে আমরা যেহেতু প্র্যাকটিস করছি, প্রতিটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার যে কোশ্চেনগুলো আমরা নিয়ে আলোচনা করছি সেগুলো ম্যাক্সিমামই পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর অর্থ যে এই কোশ্চেনগুলো এক্সামে আসে এবং এসেছে। তো এই কোশ্চেনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। 200-র কাছাকাছি কোশ্চেন আমরা করে ফেলেছি, বিভিন্ন টপিকের উপরে করা, যাতে করে অল্প সময়ে কম পরিশ্রমে সঠিকভাবে আমরা এক্সামে করতে পারি, একদম এক্সাম হলে যে জিনিসগুলো আসে সেইগুলো নিয়ে করতে পারি। সেই জন্যই এই ভিডিওগুলো বানানো। আজকের ভিডিওতে 10টা কোশ্চেন আছে। এখানে কনসেপ্ট যেভাবে ক্লিয়ার হবে এবং পরীক্ষায় কনফিডেন্সও বাড়বে, কারণ এক্সামে কোন ধরনের কোশ্চেন আসে সেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো। হ্যাঁ, এক্সামের লেভেল অনুযায়ী কোশ্চেন তারতম্য হতে পারে। কোনো এক্সামই আগে থেকে বলা যায় না যে ডিফিকাল্ট হবে নাকি ইজি হবে, কারণ আমরা দেখছি বিভিন্ন পরীক্ষার এক্সামের জন্য আলাদা আলাদা ভাবে কোশ্চেনগুলোকে আলাদা ডিফিকাল্টি লেভেলে হচ্ছে। তো আমরা সব রকমই প্র্যাকটিস করব। ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখতে অনুরোধ করব। আগের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলোকে দেখার জন্য বলবো, যাতে করে যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি বা এখনো দেখা হয়ে ওঠেনি তারা প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিওগুলো দেখতে পারেন। আমরা আজকের ক্লাসের প্রথম অঙ্ক শুরু করছি। নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? চতুর্থ ভগ্নাংশ কথাটির অর্থ কি? ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ ফোর্থ প্রপোর্শনাল, স্পেলিংটা লেখাটা ভুল হয়েছে। ফোর্থ প্রপোর্শনাল কিভাবে বের করতে হয়? এর কথাটার অর্থ যে 1:1/3:1/6 যা হবে 1/9 এখানে আর একটা ভগ্নাংশ আসবে। আমি x/y মনে মনে একটা কল্পনা করে নিচ্ছি। তো আমাদের বের করতে বলছে এই ফোর্থ প্রপোর্শনাল এটা কি হবে, অর্থাৎ এই দুটোর যা অনুপাত এই দুটো অনুপাত সেম হবে। আমরা জানি কিরকম, যে 1/3/1/6 ইকুয়ালস টু কি হবে? 1/9 বাই এই ভগ্নাংশটা হয়তো x/y আকারে দেখতে হবে। এবার এটা হয় ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, অথবা দুটো সাইড আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিতে পারি। কিরকম? এই ক্ষেত্রে লেফট সাইডটা চলে আসবে আমার 6 × 1/3 × 1, তাহলে অর্থাৎ 6/3 ইকুয়ালস টু এই পুরো ভগ্নাংশটা আলটিমেট হবে কি y × 1/x × 9, এরকমই চলে আসার কথা। আমার দরকার x/y কি হবে। তো প্রথমে কি করলাম, 3 এটা কাটলে হয় 2, তাহলে আমার দরকার কি কোনাকুনি আমি গুণ করে নিচ্ছি। তাহলে 18x সমান y, তাহলে x/y কি এলো 1/18, অর্থাৎ অপশন কোনটা চলে এলো? বি। এটা হয়ে যাবে ফোর্থ প্রপোর্শনাল x/y। এটাকে আমরা অন্য কোনো ভাবে কি করতে পারতাম? হ্যাঁ পারতাম। কিরকম? অনেক সহজে করতে পারতাম। আমি যেটা দেখালাম এটা বেসিক মেথড। কিরকম করতে পারতাম? 1/3:1/6 আমি দেখে নেবো যে এটা এসছে কিভাবে, না হরকে 2 দিয়ে ভাগ করে, জাস্ট 2 দিয়ে ডিভাইড করেছি। হরকে 2 দিয়ে ডিভাইড, ডিনোমিনেটরকে 2 দিয়ে ডিভাইড, অর্থাৎ 1/3 থেকে 1/6 এসছে কিভাবে, না হর এই 3 কে 2 দিয়ে ভাগ করে 6 এসছে। সিমিলারলি 1/9 ছিল, আমি হরকে 2 দিয়ে যদি, আচ্ছা আমার বলাটা ভুল হলো, হরকে 2 দিয়ে ভাগ নয়, হরকে 2 দিয়ে গুণ, পুরো ভগ্নাংশটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ হর যে 3 তাকে 2 দিয়ে আমরা গুণ করেছি 6, 9 কে 2 দিয়ে গুণ করে 9×2 18 হবে। এখানে আমার বলার সময় ভুল হয়েছিল যে হরকে 2 দিয়ে ভাগ, হরকে 2 দিয়ে ভাগ নয়, হরকে 2 দিয়ে গুণ, ভগ্নাংশটাকে 2 দিয়ে ভাগ। 1/9 ছিল, 9 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 1/18, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এটা ফোর্থ প্রপোর্শনাল। পরের অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ফল বলা আছে 460, এরিয়া দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি, তবে আয়তক্ষেত্রটি প্রস্থ কত? আমরা এটাকে এইভাবে ভেবে নিতে পারি, 15% বেশি
এক্স ধরে করা যায়। যদি একটা এক্স হয়, এক্স ইন্টু 115/100, সিম্পল, যেটা আমাদের অঙ্কতে ধরার জন্য আমরা করতে পারি। এটা এটা আমরা প্রস্থ ধরে নিয়েছি, এটা দৈর্ঘ্য ধরে নিয়েছি। তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাই 100 ইকুয়ালস টু দিস। এক্স এর ভ্যালু এখান থেকে কি করে পাবো, এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি 460 ইন্টু 100/115। এখন এটাকে যদি এটা দিয়ে কাটি, 4 আসছে, তাহলে এটা হলো 400। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, স্কোয়ার রুট অফ 400 সমান 20। এখানে আমরা নেগেটিভটা নেবো না। কেন নেবো না, কারণ এক্স হচ্ছে একটা প্রস্থ, একটা দৈর্ঘ্য, তার ভ্যালু কখনোই নেগেটিভ বা ঋণাত্মক হবে না। সেই জন্য এখানে আমরা শুধুমাত্র √400 লেখার অর্থ আমরা এখানে পজিটিভ ভ্যালুটাই নিয়েছি, নেগেটিভ নিইনি। এক্স এর ভ্যালু কত পেলাম, 20, অর্থাৎ অপশন এ। অপশন এ হয়ে গেল এই কোশ্চেনের উত্তর, প্রস্থ পেয়ে গেলাম। পরের অঙ্ক, a:b 3:4। আমি এটা খুব কমন একটা অঙ্ক, মুখোমুখি হয়ে যাওয়ার মতো অঙ্ক। b:c 6:5। এদের অনুপাত, অনেকগুলো নিয়ম আছে, এগুলো করার বহু ট্রিক আছে। সিম্পল যে কোনো একটা মনে রেখে যদি আমরা করি হয়ে যাবে। 3/6 কি হয়, তাহলে এটা হচ্ছে 3x6, 4x6, 4x5, এটা হয়। আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটা যেতে পারে। যদিও আমাদের জানতে চেয়েছে কি h/c, অর্থাৎ 3x, এইটার অনুপাতটা জানতে চাইছে। আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি, এটা হয়ে যাবে 3, 2, অর্থাৎ 9:10, এটা হয়ে যাবে উত্তর। h/c আমাদের পুরোটা দরকার নেই, অপশন এ হয়ে যাবে এটার উত্তর, h/c। অনেক রকম নিয়ম আছে, শুধু আমরা বিটাকে সমান করার জন্য করে নেবো। যে কেউ যে কোনো পদ্ধতিতে করতে পারে, কোনো সমস্যা নেই। বা আরো নিয়ম হয় কিরকম, আমি a/b করলাম ইন্টু b/c করলাম। a/b কি হবে, 3/4, b/c কি হবে, 6/5। এটা 2 হলো, 3 হলো, কি হলো, 9/10। এখানে b আর b কেটে যাবে, তাহলে কি আসবে, a/c সমান 9/10, অর্থাৎ a/c সমান 9:10। আমরা এইভাবেও করতে পারি, যে কোনো নিয়মে করতে পারি, যার যেটা পছন্দ বা বুঝতে সুবিধা হবে। পরের অঙ্ক, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য নিলে। কত টাকা নিয়েছে, 1200। যত বছরের জন্য ঋণ নেওয়া হয় সুদের হারটা তার সমান, অর্থাৎ সুদের হার যদি আর হয়, কত বছরের জন্য নিয়েছে, আর বছর, মানে টাইমটাও আমাদের আর ধরে নিতে হবে। 432 টাকা সুদ দেয়। আমরা সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা জানি, i ইকুয়ালস টু PRT/100, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। আই বলা আছে 432, প্রিন্সিপাল বলা আছে 1200, সুদের হার ও টাইম সমান, অর্থাৎ এটাকে আমরা আর ইন্টু আর লিখে দিলাম, অর্থাৎ টাইমটাকেও আমি আর ধরে নিলাম বাই 100। 0 0 কেটে গেল, তাহলে আর স্কোয়ারের ভ্যালু এলো 432/12। আমরা যদি কাটি 6, 216, 6 দিয়ে কাটলে আসে 6 3 18, 36। তাহলে আর এর ভ্যালু কি আসবে, 36 এর বর্গমূল, অর্থাৎ 6। এখানে নেগেটিভ নেওয়ার কোনো প্রশ্নই নেই, এটা সুদের হার জানতে চেয়েছি। তাহলে এই ক্যালকুলেশনটা যথেষ্ট ইজি ক্যালকুলেশন, আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম 6%, অর্থাৎ অপশন এ। পরের অঙ্ক, এবিসিডির মধ্যে কিছু টাকা 5:2 অনুপাত, 5:2, 4:2 লিখে নিচ্ছি। যদিও এটা লেখার কিন্তু প্রয়োজনই নেই, মুখোমুখি অঙ্কটা করা যাবে। দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মুখোমুখি করা যাবে। এই অনুপাতে ভাগ হয়েছে, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পাই, অর্থাৎ এইটার গ্যাপ বলা আছে কি, আমাদের রেশিওতে 1, এইটা সমানই বলা আছে 1000 টাকা। বি কত টাকা পাবে, আমরা পেলাম যে এই এক গ্যাপ, রেশিওতে এক গ্যাপের অর্থ 1000 টাকা। বি সমান কত বলা আছে, 2, অর্থাৎ 2 ইন্টু 1000, অর্থাৎ বি পাবে 2000 টাকা। কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই, জাস্ট রেশিও থেকেই আমরা করে নেবো। কি করেছি, এই গ্যাপটা দেখে নিয়েছি। আমাকে কোশ্চেনে বলা আছে কি, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে সি আর ডি এখানে পেয়েছি 4 আর 5, অর্থাৎ সি থেকে ডি এর গ্যাপটা হচ্ছে 1 সমান 1000 টাকা। তাহলে এই বি 2 পেয়েছে, 2 সমান কত, 2000 টাকা, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। পরের অঙ্ক, অমিত তার স্ত্রীর সমাজ চেয়ে 6 বছরের বড়। এটা যথেষ্ট ভালো অঙ্ক, সবকটা অঙ্ক তো আমাদের ইজি আসবে না, কিছু অঙ্ক একটুখানি বোঝার মতো থাকবে। অমিত তার স্ত্রী সমাজ থেকে 6 বছরের বড়।
অর্থাৎ এটা যদি আমরা ধরি অমিত আর সোমা, এটা বোঝার জন্য আমরা এত কিছু লিখে করছি, এক্সামে কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। 6 বছরের বড়, অর্থাৎ এর যদি এক্স হয় এদের x+6, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3। ওর বর্তমান বয়স এক্স ধরেছি, তাহলে এদের ছেলে যে বনি তার বয়স কত? বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3, অর্থাৎ x/3 বর্তমান বয়স। যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54, অর্থাৎ এই এই x+6 প্লাস x/3, এটা বলা আছে 54। তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তাহলে আমাদের আগে এক্স এর ভ্যালুটা বের করে নিই। যোগ করলে কি আসবে? আমরা প্রথমেই 6টাকে যদি এদিকে নিয়ে নিই, তাহলে 6টা মাইনাস হয়, এটা হয়ে যাবে 48, আর এই 6টা আমি রাখবো না। 3x প্লাস এক্স অর্থাৎ 4x সমান 48 ইন্টু হয়ে যাবে 3। এক্স সমান কি হবে? 4 দিয়ে এটা কেটে দেবো 12, অর্থাৎ এক্স সমান হয়ে যাবে 36 বছর। তাহলে এর বয়স হয়ে গেল 36। এর বয়স হয়ে গেল 36/3 মানে 12 বছর। জানতে চেয়েছি যে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? 12 বছর আগে। 36 থেকে 12 বাদ দিয়ে দেবো, কারণ এই বাচ্চাটার বয়স, বনির বয়স 12 বছর। ওর জন্মের সময় অর্থাৎ এই 12 বছর আগের বয়স কত ছিল? 24 বছর। ভালো অঙ্ক, সোজা অঙ্ক কিন্তু ভালো। অর্থাৎ বনির জন্মের সময় সোমার বয়স ছিল 24 বছর। একটুখানি ভেবে করতে হবে, একবারে ইজিলি করা যায় না, কিন্তু একবার যদি আমরা পরপর করতে থাকি কোথাও কোনো ভুল হবে না। আমরা এটাকে এক্স না ধরেও করতে পারতাম, শুধুমাত্র যে কোনো একটা ভ্যালু ধরে নিয়ে করতে পারতাম, ইজি হতো, বিশেষ কিছু সমস্যা হতো না। পরের অঙ্ক, তিনটি সংখ্যার সমষ্টি 160, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। ফার্স্ট কাজ হলো এদের তিনজনের কম্বাইন্ড রেশিও বা অনুপাত বের করে নেওয়া, সেই একই জায়গায়। 5×2 = 10, 5×3 = 15, 3×3 = 9। এটা হলো ওদের টোটাল অনুপাত। এই অনুপাতের সমষ্টি কত? 10 আর 15 25, 25 আর 9 34। এই 34 সমানই আমাদের বলা আছে কোশ্চেনে সমষ্টি হচ্ছে 136। অর্থাৎ কি দিয়ে এটা গুণ করে আসছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 4। জানতে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটা কত। দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি? 15। 15-র সাথে এই 4 গুণ করে দেবো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা, সেটা হলো 60। কি করলাম আমরা? 34 সমানই 136 হলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কথাটার অর্থ হলো 1 সমান কত? 136/34, দ্যাট ইজ 4। 1 সমান যদি 4 হয়, 15 সমান 4×15 = 60। অপশন বি, অপশন বি হলে সঠিক উত্তর। পরের কোশ্চেন, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথমটিতে 20% লাভ, দ্বিতীয়টিতে 20% ক্ষতি। সামগ্রিকভাবে কত লাভ বা ক্ষতি হয়? জানে অনেকেই, এটা খুব কমন একটা জিনিস যে একটাতে সেম পার্সেন্টেজের লাভ এবং সেম পার্সেন্টেজের ক্ষতি হলে, প্রথম কথা হচ্ছে 400 টাকার এটার কোনো দাম নেই, কারণ পুরো জিনিসটাই দেওয়া আছে পার্সেন্টেজ বা শতকরাতে। 400 টাকায় বিক্রি করুক, 4000 টাকায় বিক্রি করুক, 4 লক্ষ টাকায় বিক্রি করুক, আর 4 টাকাতেই বিক্রি করুক, পার্সেন্টেজে কোশ্চেন, পার্সেন্টেজে উত্তর। অর্থাৎ এই যে 400 যে ভ্যালুটা দেওয়া রয়েছে, এর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র পার্সেন্টেজের কাজ। কি হয়? এক সেম পার্সেন্টেজের লাভ এবং ক্ষতি হলে প্রথম জিনিস হচ্ছে আলটিমেট আমার ক্ষতি হবে। এটা হচ্ছে উত্তর। কি হবে? ক্ষতি হবে। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ক্ষতিই হবে। মানে যদি আমার অপশন এরকম থাকে না, অপশন অন্যরকম থাকতে পারে, একটাতে 20% লাভ, একটা 20% ক্ষতি হলে আলটিমেট আমার মোটের উপর ক্ষতি হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এবার এই যে কতটা হবে, এখানে তো আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, কারণ লাভটাও হবে না, এই লাভটাও হবে না, যে লাভ আর ক্ষতি কিছু হয়নি, এটাও হবে না। তাহলে 3টে বাদ হলে 4 নম্বরটাই উত্তর হবে, আর কিছু দেখার দরকার নেই। কিন্তু যদি আমার এরকম অপশন না দিয়ে অন্যরকম দিত, যে সবই এদিকে ক্ষতি দেওয়া রয়েছে, তখন কি করতাম? পার্সেন্টেজটা কত? 20। আমাদের ক্ষতির পার্সেন্টেজ হবে 20^100। কি হবে? 20^100, অর্থাৎ 20² মানে 400/100, অর্থাৎ 4। এই 400 কিন্তু এই 400 নয়, এখানে যদি 400 বদলে আমাদের 4 লাখও থাকতো, তাহলে এটা 20²100, অর্থাৎ 400/100 সমান 4ই আসছে, অর্থাৎ 4% ক্ষতি, লস হতো। অর্থাৎ এই ধরনের অঙ্কে অলওয়েজ লস হবে। আর কত লস হবে? না, এই যে পার্সেন্টেজটা বলবে তার স্কোয়ার/100, এটাই হবে লস। পরের অঙ্ক, এ 2250 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে।
2250। বি কি করে? 2700 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। লভ্যাংশের অনুপাত 2:1, অর্থাৎ আলটিমেট কি আসবে 2:1। আমাকে বলছে যে সময়টা কত, অর্থাৎ এ ব্যবসা শুরু করার কত, আমি ধরে নিলাম যে এ তো সারা বছরই থাকছে, তাহলে এটা 12 মাস, এটা আমি জানি না, এটা এক্স মাস খেটেছে, অর্থাৎ এই দুটোর কম্বাইন্ড যে রেশিও আসবে তার রেজাল্টটা 2:1 হতে হবে, অর্থাৎ 2250 ইন্টু 12 বাই 2700 ইন্টু এক্স সমান 2/1, এইটা আমার হতে হবে। কি করলাম, আমি কাটাকুটি করে জিনিসটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করছি। এই 2টাকে প্রথমে কেটে এটাকে 6 করে নিলাম, এই 0 0 কেটে দিলাম, এক্স এর ভ্যালু কি এলো, আরো কাটাকুটি করে আমাদের ছোট করতে হবে, না হলে পাওয়া যাবে না। এটা যদি আমরা 5 দিয়ে কাটি, 5 4 20 45, এটা যদি 5 দিয়ে কাটি, 5 5 25 54, 6 9 9 দিয়ে এটাকে কাটলে আসে 5, তাহলে এক্স এর ভ্যালু কত 5। সমস্যা হচ্ছে এরপরে, তাহলে ওকে দেখেই প্রথমেই স্টুডেন্টরা যেটা করবে যে এক্স এর ভ্যালু 5 মার্ক লিখে দেবে, যেটা অপশন ডি করে দেবে, কিন্তু তা নয়। জানতে চেয়েছে কি, অর্থাৎ এ বি এর টাকাটা কতদিন খেটেছে, 5 মাস খেটেছে, 5 মাস ছিল টাকাটা। জানতে চেয়েছে এ শুরু করার কতদিন পর যুক্ত হয়েছে, এ তো 1 বছর ছিল, একটা 5 মাস টাকা খাটার অর্থ 7 মাস ছিল না, 7টা কোথা থেকে পেলাম, 12 মাস থেকে 5 মাস বাদ দিয়ে, তাহলে 7 মাস পর জয়েন করেছে, সেই জন্যই 5 মাস এর টাকাটা খেটেছে। তাহলে এর উত্তর কি হবে, এ জয়েন করার 7 মাস পর বি জয়েন করেছে, তবেই বি এর টাকাটা 5 মাস কেটেছে, এর উত্তর হবে 7 মাস, কখনোই কিন্তু 5 মাস নয়। এটা ভুল হয়ে যেতে পারে পরীক্ষায়, এক্সাম প্রেসারে তাড়াতাড়িতে এক্স সমান 5 এলো, সঙ্গে সঙ্গে 5 দেখে এই উত্তরটা দিয়ে দিতে পারে, কিন্তু এটা হবে না, উত্তর হবে 7 মাস। কারণ এখানে যে কত সময় পর বলা আছে, যখন এরকম অফলাইন পরীক্ষাতে কোশ্চেন যখন পড়তে হয়, তখন কি পয়েন্টগুলো এইভাবে যদি একটা দাগ দিয়ে দিই পেনে, যে এ শুরু করার কত সময় পর, আমরা এইটাকে দাগ দিয়ে দেবো ছোট্ট করে, যাতে করে অঙ্কটা করার সময়তে আমরা ওইটার উপর ফোকাসটা থাকে যখন উত্তরটা আসবে, আদারওয়াইজ ভুল হয়ে যেতে পারে। হোয়াটএভার, পরের অঙ্ক, 12 15 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এটা সিম্পলি লসাগুর অঙ্ক, অর্থাৎ 12 15 20 25 আমরা লসাগু বের করবো। 12 15 20 25, 6 15 10 25, আবার 2 দিয়ে যাবে, 3 15 5 25, 3 দিয়ে 1 5 5 25, আমি 5 দিই, 1 1 1 5, কি এলো 4 4 3 12 12 5 60, 60 ইন্টু 5 অর্থাৎ 5 6 30, কত এলো 300, অপশন বি। এই অঙ্কের মধ্যে কোনো জটিলতা নেই, তাও এই অঙ্ক মাঝে মাঝে দু একটা পরীক্ষাতে দিয়ে দিচ্ছে শুধুমাত্র টাইমটার জন্য, এই অঙ্কের মধ্যে, এবং এটাকে ব্যবহার করে অন্যান্য অনেক অঙ্ক দিতে পারে। এই অঙ্ক ডাইরেক্ট আসা এখন অনেক কম, তবু দিতেও পারে, বললো যে কত ভাগশেষ থাকবে, বা কোন সংখ্যাটিকে এদের ক্ষুদ্র সবগুলো দিয়েই ভাগ করা যাবে, ভাগশেষ 5 থাকবে, তখন কি হবে 300 সঙ্গে 5 যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে 305, অর্থাৎ 305 সংখ্যাটাকে যদি 12 15 20 25 দ্বারা ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থেকে যাবে। এই ধরনের অঙ্ক এখনো, এটা ছিল আমাদের লাস্ট, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর অঙ্ক, 10টা অঙ্ক হয়ে গেল। প্রত্যেককে বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, যতই এই অঙ্ক সোজা বা কঠিন বা কমন মনে হয়, এই ধরনের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। তো প্রত্যেককে বলবো এইগুলোকে বারবার বারবার রিপিট করতে, বারবার প্র্যাকটিস করতে, যাতে করে আমাদের অ্যাকচুয়াল এক্সামে রিপিট, অর্থাৎ রিভিশন না করলে, যে যাই করুক না কেন, মেন কি হচ্ছে রিভিশন, একই অঙ্ক বারবার রিভিশন করতে হবে, তবেই এক্সামে ওই অল্প সময়ের মধ্যে কিছু জায়গায় আমরা শর্ট ট্রিক ব্যবহার করব, কিন্তু এই শর্ট ট্রিক অন্ধের মতো ব্যবহার করলে কোনোদিনই পরীক্ষায় সাকসেস পাওয়া যাবে না। আমাকে অঙ্কটা আগে বুঝতে হবে, না বুঝলে বিভিন্ন অঙ্ক আছে শর্ট ট্রিক দিয়ে হবে না, বা শর্ট ট্রিক দিয়ে করতে গিয়ে অঙ্কটাকে অনেক জটিল হয়ে যায়, অনেক বেশি জিনিস মনে রাখতে হয়, কোনো প্রয়োজন নেই। বেসিক ছোটখাটো এক্স ধরে অঙ্ক করলে বহু অঙ্ক মিলে যায়, প্রচুর বাজারে শর্ট ট্রিক্স আছে, 2000 5000 শর্ট ট্রিক্স, কিন্তু 5000 শর্ট ট্রিক্স যদি মনে রাখতে হয়, তাহলে অঙ্ক করা খুব কঠিন, কারণ অঙ্ক তো একটা সাবজেক্ট নয়, আরো 5টা 6টা টপিকের উপর পড়াশোনা করতে হবে, জিকে আছে, জিআই বা রিজনিং আছে, ইংলিশ আছে, এনভায়রনমেন্ট আছে, অনেক রকম বিভিন্ন এক্সামের কথা বলছি, শুধু আমি গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি না। তো আমাদের শুধুমাত্র শর্ট ট্রিক্স উপর বেস করা যাবে না, আমাদের বেসিকের উপর জোর দিতে হবে। কিসের উপর? বেসিক।
বেসিক যার যত স্ট্রং হবে সে তত ডিফিকাল্ট অঙ্ক দিলেও বেরিয়ে যেতে পারবে। তো কম সময়ে আমরা বেসিকের উপরেই জোর দিয়ে বেশি অঙ্ক করছি, তার কারণ সব রকম সাবজেক্ট যাদের পড়তে হয়, শুধু শর্ট ট্রিক মুখস্থ করা চলে না। শর্ট ট্রিক মুখস্থ করলে আলটিমেট এক্সামে আমরা অনেক সময় ফেঁসে যেতে পারি। তো সবাইকে বলবো বেসিকটাকে ক্লিয়ার করে পড়াশোনা করার জন্য, যাতে করে এক্সামে একটু অঙ্ক ঘুরিয়ে দিলেও আমাদের অসুবিধা না হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।